আলো ৭ মাসের অন্তঃসত্ত্বা। আজ তার স্বামী তাকে দুশ্চরিত্রা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে ক্ষান্ত হয়নি, বেল্ট দিয়ে মেরে ওর সমস্ত শরীরে দাগ ফেলে দিয়েছে। শরীরের কিছু কিছু জায়গায় কেটে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে। আবার অনেক আঘাত নীল হয়ে ফুলে রক্ত জমাট হয়ে গেছে। শেষের দিকে তার স্বামীর বলা কথাগুলো এরকম ছিল: তুই কি মনে করস আমি জানি না? আমি ভালো করেই জানি তোর পেটে ওইটা আমার না, অন্য কারো পাপ আমার নামে চাপিয়ে দিতে চাইছিস তুই। আমি এটাও জানি কার পাপ পেটে নিয়ে ঘুরছিস। তোর মতো চরিত্রহীনের সাথে আমি ঘর করতে পারবো না। গরিব ঘরের মেয়ে, সহজ সরল হবে ভেবে বা আমার কথায় বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু তুই যে একটা, তা এতদিন বুঝতে পারিনি। আমারই ভুল হয়েছে। বিয়ের আগে তোর ভার্জিনিটি পরীক্ষা করে দেখে নেওয়া দরকার ছিল। তোর মতো লোভী মেয়েরা 2 পয়সার জন্য যাত্রার সাথে শুয়ে পড়তে পারিস। আমার শালার কপাল, এত এত মেয়ে দেখার পরেও তোকে বিয়ে করলাম। কথাগুলো শুনে হতবুদ্ধ হয়ে কয়েক মুহূর্ত পাথর হয়ে দাঁড়িয়েছিল আলো। ওর চোখের সামনে সবকিছু অন্ধকার দেখতে পাচ্ছিল। নাসির কি বলছে এসব? 2 বছর সংসার করার পর স্বামীর মুখে এমন কথা শুনবে কখনো কল্পনাও করেনি আলো। বড় ভাই পাশেই দাঁড়িয়েছিল। উনি দেবরের সাথে তাল মিলালেন। আমি অনেকদিন আগেই বুঝতে পেরেছিলাম এই মেয়ের স্বভাব চরিত্র ভালো না। বয়স কম হলে কি হবে, মনের মাঝে ঝোঁকঝোঁকানি তো কম না। তখন বুঝতে পারিনি বিয়ের আগে যে এই মেয়ে এসব কাণ্ড করে বসে আছে। এখন তোমার কাছে শুনেছি এর পেটে বাচ্চা তোমার না। ভাবো একবার, কত বড় দুশ্চরিত্রা এই মেয়ে। ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, আবার ওই লোকের সাথে শুয়ে ওর বাচ্চা পেটে ধরে। ছি ছি, এসব নোংরা করার আগে একবার ভাবলো না ধরা পড়লে বাড়ির মানুষের সামনে মুখ দেখাবে কীভাবে? অবশ্য কাকে কি বলছি আমি? এই ধরনের মেয়েদের মনে ডর ভয় থাকলে প্রেমিকার সাথে রাত কাটাতে পারত। বাবা গো বাবা, কি ধান্দাবাজ মেয়ে! এতদিন গাছেরও খেয়েছে, তলারও করিয়েছে। আলো আর শুনতে পাচ্ছিল না। এসব কথা তার সহ্য হচ্ছিল না। গা গুলিয়ে বমি আসছে তার। 2 হাতে কান চেপে ধরে প্রতিবাদ করতে চাইল আলো। রুদ্রকণ্ঠ বলল, আপনারা এসব কি বলছেন ভাবি? আমি এমন কিছুই করিনি। আপনারা যা যা বলছেন তার মধ্যে একটাও কথা সত্য না। আমি দুশ্চরিত্রা নই, আপনাদের পায়ে পড়ি ভাবি। দোহাই লাগে, আমার নামে এত বড় অপবাদ দিবেন না। আপনি নিজে তো একটা মেয়ে। আমার বাচ্চা তো কোনো অপরাধ করেনি। ওকে সুস্থভাবে পৃথিবীতে আসতে দিন, কেন জন্মের আগে ওর গায়ে কলঙ্কের দাগ লাগাচ্ছেন? আলোর স্বামী হুঙ্কার দিয়ে বললেন, চুপ, চুপ, একটা কথা বলবি না তুই। এই বাচ্চা নিয়ে আর একটা কথা বললে তোকে তো শেষ করবে, সাথে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আলো চোখের জল ফেলে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন, ও আপনারই সন্তান। আমি আল্লাহর নামে কসম কেটে বলতে পারি, আমি কোনো অন্যায় কাজ করিনি, কোনো পাপ আমার চরিত্রে লাগতে দেয়নি। আপনার কথা ভুল হচ্ছে। বড় ভাবের দিকে ফিরে আলো বলল, কেউ আপনাকে ভুল বোঝাচ্ছে। আমার নামে আপনার কানে বিষ ঢালছে। আপনি একটাবার আমাকে বিশ্বাস করুন। কিন্তু আলোর স্বামী তার কোনো কথাই শুনল না, বরং প্যান্টের বেল খুলে ওকে ইচ্ছে মতো মারল। বেল্টের এক একটা বাড়ি যখন পেটে লাগছিল, তখন আলো মনে হচ্ছিল ও মরেই যাবে। ওর বাচ্চাটা মনে হয় পৃথিবীর আলো দেখতে পাবে না। অসহ্য যন্ত্রণায় মা মা বলে কাতরাচ্ছিল আলো। তখনই তার স্বামী ওর চুলের মুঠি ধরে টেনে তুলে দাঁড় করায় ওকে। দাঁত কিরমির করে বলে, আমার বাড়িতে তোর মতো কোনো জায়গা নেই। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা তুই। আমার চোখের সামনে থাকলে আমি তোকে মেরেই ফেলবো। ব্যথায় আলো সারা শরীর অবশ হয়ে আসছিল। ঠিকমতো দাঁড়াতে পারছিল না আলো। এই অবস্থায় নাসির তাকে বাইরে বের করে দিয়ে ওর মুখের উপর দরজা লাগিয়ে দেয়। শরীরে অসহনীয় যন্ত্রণা আর চোখের সামনে একরাশ অন্ধকার নিয়ে মধ্যরাতে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়ালো আলো। 7 মাসে তার পেটের আকার অনেকটা বড় হয়েছে। পায়েও পানি এসেছে মনে হয়। ইদানিং পাগুলো কেমন ফোলা ফোলা লাগছে। হাঁটতে কষ্ট হয় আলোর, চোখ দিয়ে আর পানি বের হচ্ছে। আলোর মনে হয় তার চোখের পানি শুকিয়ে যাচ্ছে। একটু কান্না করার পর চোখ দিয়ে আর পানি বের হয় না। 2 বছর ধরে সে তো কম কাঁদেনি। বিয়ের পর থেকে তো চোখের পানি তার নিত্যদিনের সাথী ছিল। স্বামী কখনোই তাকে বোঝার চেষ্টা করেনি। তার কাছে সে শুধু ভোগের পণ্য ছিল, যাকে উনি বিয়ে নামক দাম দিয়ে বাজার থেকে কিনে নিয়েছিলেন। ওর ইচ্ছে অনিচ্ছার কোনো দাম ছিল না লোকটার কাছে, তবুও আলো মানিয়ে নিয়েছিল। প্রথম প্রথম মানাতে কষ্ট হলেও একসময় ঠিকই কিন্তু মানিয়ে নিতে পেরেছিল। লোকটা যে কতবার ভালোবাসতে চেষ্টা করেছিল, কতটা ভালোবাসতে পেরেছিল তা সেও জানে না। শ্বশুর শাশুড়ির মন কোনোদিনও পায়নি। সে গরিব ঘরের মেয়ে ছিল। শাশুড়ির চাওয়া মতো কিছুই দিতে পারেনি তারা। সেসব নিয়ে আলোকে কম কথা শুনতে হয়নি। আলো ওর বড় জায়ের চোখে কাটা ছিল। অপ্রকাশিত কোনো একটা কারণেই বিয়ের দিন থেকে যা তার শত্রু হয়েছে। সব কাজেই তাকে ছোট করার ভাবির একমাত্র উদ্দেশ্য। ভাবি কোনো কারণ ছাড়া কেন তাকে এতটা অপছন্দ করে, তার কারণটা বিয়ের প্রথম বছর হবার পর আলো একটু একটু আন্দাজ করতে পেরেছিল।
ভাবি নিজের স্বামীর থেকে তার দেবরকে একটু বেশি ভালোবাসেন, আর তাই দেবরের বিয়েটা মন থেকে মেনে নিতে পারেন না তিনি। আরও সব বুঝেও কাউকে কিছু বলে না, কারণ তার স্বামীর চরিত্র যে ভাবির প্রতি কোনো দুর্বলতা কোনোদিন লক্ষ্য করেনি। নিস্তব্ধ জনমানবহীন রাস্তায় হাঁটতে হাঁটতে আলো ভাবছে কোথায় যাবে সে এখন। বাবার বাড়ি ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গা নেই তার। নাসির কি বাবা মাকে সব জানিয়ে দিয়েছে? বাবা মা কি নিজের মেয়েকে বিশ্বাস করবে, নাকি সবার মতো বাবা মাও তাকে অবিশ্বাস করে তাড়িয়ে দিবে? ক্লান্ত শরীরে এলোমেলোভাবে পা ফেলতে ফেলতে আলো নিজের বাবার বাড়ির সামনে চলে এলো। বাড়ির সামনে এত মানুষ কেন? হঠাৎ ভাবনা মনে আসতে বুকে ছ্যাদ করে উঠল আলোর। বাবার কিছু হয়নি তো? অনেক দিন ধরে বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল। তাহলে কি বাবা মারা গেছে? তাই এত রাতে বাড়ির সামনে মানুষের ভিড়। একটু এগোলে আলো চাপা কান্নার শব্দ শুনতে পায়, মা কাঁদছে। তাহলে আলো যা ভেবেছিল সেটাই হয়েছে। বাবা আর এই দুনিয়ায় নেই। বাবার মৃত্যুর ভাবনার মনে এলো। আজ আলোর কান্না পেল না। কাঁদবে কেন সে? বাবা তো ওনার কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। মানুষটা সারা জীবন শুধু কষ্ট করেই গেছে, কখনো সুখ করতে পারেনি। আলো মানুষের ভিড় ঠেলে দরজার সামনে এগিয়ে দাঁড়ালো। বাবাকে একটা সাদা চাদর দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখা হয়েছে। বাবার মাথার পাশে বসে মা কাঁদছে। আলোকে দেখে মায়ের চোখ জ্বলে উঠল যেন। আলোর দিকে এগিয়ে আসছেন উনি। আলো বুঝলো বাবা মারা গেলে ঠিক, কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তার কলঙ্কের কথা বাবা ঠিক জেনে গেছিল। মা ঝাঁঝালো গলায় চিৎকার করে বলল, হতভাগী মুখ পুরি, এখানে কেন এসেছিস তুই? কি দেখতে এসেছিস এখন? মানুষটার জীবনে শেষ সময়টুকু কিভাবে লজ্জায় অপমানে তরপাতে তরপাতে মরেছে তা দেখতে এসেছিস? অমন নোংরা কাজ করার আগে লজ্জা করলো না তোর? তুই আমার মেয়ে, এই মেয়েকে আমি পেটে ধরে চেয়েছি। এই দিন দেখার আগে আল্লাহ আমার মরণ দিল না কেন? তোর মতো কালনাগিনী আমার মেয়ে হতে পারে না। আলোর কিছু বলল না, নীরবে মার সব অভিযোগ অপমান গ্রহণ করলো। তার চোখ জ্বালা করছে, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরোচ্ছে না। মানুষটা সারা জীবন মাথা উঁচু করে বাঁচতে চেয়েছে, কখনো কারো কাছে মাথা নিচু করেনি। শেষে কিনা ওর নিজের মেয়ে এভাবে মানুষটার মান সম্মান মাটিতে মিশিয়ে দিল। আমার কি দোষ করেছিলাম রে আলো? কেন আমাদের এত বড় শাস্তি দিলে? আলো খেয়াল করলো এখানে উপস্থিত প্রতিটা মানুষ তাকে ঘৃণার নজরে দেখছে। আলো নিজেও জানে কেন তার কপালে এই বদনাম জুটল। সে কি করছে যার জন্য তার চরিত্রে কলঙ্কের কালি লাগলো? আলোর মা বিলাপ করে কাঁদছেন। আলো কোনো রকম উচ্চারণ করলো না। মা, একটাবার তোমরা আমাকে বাবাকে দেখতে দিবে? আমি বাবার কাছে যাব না মা। এখান থেকে একটাবার শুধু বাবার মুখটা দেখব। বাবার কবর দেওয়া হয়ে গেলে আমি চলে যাব, তোমাদের থেকে অনেক দূরে। শেষের দুটো লাইন আলো নিজেকে শোনালো যেন। খবরদার, তোর ওই নোংরা মুখে আমার স্বামীকে বাবা বলবি না তুই। তোর মতো মেয়ের বাবা হয়ে মানুষটা মারা গেছে, অনেক কষ্ট পেয়ে গেছে। তুই ওর মুখ দেখলে ওর কষ্ট বাড়বে বই কি কমবে না। আলো আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। পা দুটো পাথর হয়ে গেছে অনেক আগে। এখন তার চোখের সামনে সব কিছু অন্ধকার ঠেকছে। বেরিয়ে পড়ল আলো। কোথায় যাবে জানে না। আসার সময় ভিড়ের মধ্যে কেউ একজন বলে উঠল, এমন মেয়ে পেটে ধরলে কপালে তো বদনামই জুটবে। ভালোই হয়েছে বাপটা মরে গেছে, বেঁচে থাকলে এসব সহ্য করতে পারতো না বেচারা। অন্য একজন বলল, শুনলাম তোর পেটে নাকি অন্য কারো পাপ। দেখো মেয়ে, স্বামীর ঘরে ঘর করে অন্য বেটার পাপ নিয়ে ঘুরে, এই মেয়ের তো মরে যাওয়াই উচিত। এরা মরবে না? দেখো না, স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিলে কিভাবে নির্লজ্জার মতো বাপের বাড়ি এসে উঠলো। আমি তো একটা কথাই ভাবছি শুধু, না জানি কোন মেয়ের ঘর ভেঙেছে, কার স্বামীকে নিজের জালে ফেলেছে। এদের মতো মেয়েদের জন্যই তো আমাদের মতো সহজ সরল মেয়েরা স্বামীকে ধরে রাখতে পারে না। আল্লাহ এদের রূপ দেয়, রূপ দেখিয়ে তো পরপুরুষ পাগল করে। এদের রং ঢং দেখে বেটা ছেলেদের মাথা ঠিক থাকবে কি করে বলো দেখি? আলো আর শুনতে পেল না, তার কান ঝিঝি করছে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে। অন্ধকারের রাস্তায় আলো হেঁটে যাচ্ছে, যাবার কোনো জায়গা নেই ওর। আজ থেকে আপন বলতে কেউ রইল না। ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় আলো দাঁড়ালো, উকি দিয়ে ব্রিজের নিচে তাকালো। ভীষণ খাত খলকল ধ্বনি তৈরি করে পানি বেয়ে লাফাচ্ছে। এখান থেকে লাফিয়ে পড়লে আলোর লাশ কেউ খুঁজে পাবে না। পানির স্রোত তাকে ভাসিয়ে দূরে কোথাও নিয়ে যাবে। চোখ বন্ধ করলে আলো, সে ঝাঁপ দিতে পারবে না। নিজের জীবন শেষ করে দেওয়ার অধিকার তার থাকলেও তার ভেতরে যে আছে, তার জীবন শেষ করার অধিকার আলোর নেই। যে এখনো এই পৃথিবীর আলো দেখেনি, নিজের কষ্টের ভাগ আলো ওই মাসুমকে কেন দেবে? তার ভাগের কষ্ট তাকেই পেতে হবে। দূর থেকে দুটো লাইট ক্রমশ আলোর দিকে এগিয়ে আসছে। হঠাৎ করে তীব্র আলোয় আলোয় চোখ ঝলসে যাচ্ছে। ভালো করে তাকাতে পারছে না সে। সে দুই হাত চোখের সামনে এনে ধরল। তার ঠিক তখনই পিচ ঢালা রাস্তার বুকে টায়ারের কর্কশ শব্দ তুলে আলো দুই হাত সামনে একটি গাড়ি এসে ব্রেক করলো।
আলো যখন চোখে হাত দিয়ে রেখেছে, তীব্র আলোয় চোখ খুলতে কষ্ট হচ্ছে তার। সে ভেবে পাচ্ছে না এই রাতের বেলা গাড়ি তার সামনে এসে দাঁড়িয়েছে কেন। হঠাৎ তার মনে একটা ভয় ঢুকে গেল, গাড়িতে যারা আছে তাদের মনে খারাপ কোনো উদ্দেশ্য নেই তো। আলো নিজের পেটের দিকে তাকালো। এই অবস্থা আল্লাহ যেন তাকে কোনো বাজে পরিস্থিতিতে না ফেলে। এই মুহূর্তে কোনো বাজে লোকের পাল্লায় পড়লে সে নিজেকে রক্ষা করতে পারবে না। মনে মনে দোয়া দরুদ পড়তে শুরু করলো আলো। তখনই সশব্দে গাড়ির দরজা খুলে একটি লোক নেমে এলো। অন্ধকার থাকায় লোকটা চিনতে পারল না সে। কয়েক পা হেঁটে এসে লোকটার আলোর সামনে দাঁড়ালে আলো তাকে ভালো করে দেখে চেনার চেষ্টা করলো। স্মৃতিতে একটু চাপ দেওয়ার পর আলো লোকটাকে চিনে ফেললো। আলো ভেবে পাচ্ছে না এই লোক এখানে কী করছে। দীপ্ত পলকহীন দৃষ্টিতে আলোকে দেখছে। আলোর মুখের উপর থেকে চোখ সরে সবার আগে ওর উঁচু পেটটার দিকে দীপ্ত চোখ গেল। আলো সেটা বুঝতে পেরে শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে পেট ঢেকে নিল। দীপ্ত সেটা দেখে হাসলো। দীপ্ত আগের কথা বলল, কেমন আছো আলো? আপনি এখানে কোত্থেকে এলেন? দীপ্ত আবারও হেসে বলল, এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কেউ একজন ব্রিজের নিচে উকি দিয়ে দেখছে, ভাবলাম করতে যাচ্ছে হচ্ছে মানুষটাকে বাঁচানোর জন্য এগিয়ে এলাম। কাছে এসে দেখলাম মানুষটা একজন নারী, আর এখন সামনে দাঁড়িয়ে দেখছি সেই নারী আর কেউ না, তুমি। আলো দীপ্তকে দেখছে। মানুষটাকে সে 2 বছর আগের থেকে চেনে। তেমন বিশেষ কোনো চেনা না, তবুও মানুষটাকে সে মনে রেখেছে একটা বিশেষ কারণে। দীপ্তকে এত সহজ হতে দেখে আলো মনে মনে ভাবলো, এই মানুষটা কি সেই মানুষ যে 2 বছর আগে তার জন্য কেমন একটা পাগলামি কাণ্ড করেছিল। এখন ভাবলে বিশ্বাস হতে চায় না তার। দীপ্ত কি এই 2 বছরে সব কিছু ভুলে গেছে? নইলে আলোর সামনে এতটা স্বাভাবিকভাবে কথা বলতে পারছে কিভাবে? আলো নিজের পরিস্থিতির উপর মনে মনে হাসলো। দীপ্ত তার আজকের এই অবস্থার কথা জানতে পারলে নিশ্চয়ই একচোট হাসবে। তার সামনে প্রকাশ্যে না হাসলে মনে মনে তো অবশ্যই হাসবে। হাসারই কথা। আলো তাকে ফিরিয়ে দিয়ে বাবা মার পছন্দের ওই লোকটাকে বিয়ে করছিল সেদিন। আলোর ভাবনায় ছেদ ফেলে দীপ্ত বলল, তুমি এত রাতে এই ব্রিজের উপর কী করছো? আলো উত্তর দিল না। দীপ্ত তার উত্তরের অপেক্ষা করে আবার বলল, উকি দিয়ে যে দেখছিলে, তুমি জানো নিচে কত গভীর? বাই চান্স মাথা ঘুরে যদি নিচে পড়ে যেতে, তখন তোমার কী অবস্থা হতো ভেবে দেখেছো একবার? হ্যাঁ, যার কপালে দুঃখ লেখা আছে সে দুঃখগুলো ভোগ না করা অত সহজে মরবে কী করে? আলোর উপর দিয়ে যে ঝড় যাচ্ছে তার জন্য মৃত্যু তার কাছে সহজ মনে হয়। বেঁচে থেকে আলো প্রতিটা মুহূর্তে আর যুদ্ধ করতে পারছে না। তার সমস্ত শক্তি শেষ হয়ে আসছে। তাচ্ছিল্যের সুরে বলল, আমার কিছু হবে না। আমি এত সহজে দুনিয়া থেকে বিদায় নেব না। দীপ্ত কপাল কোঁচকাল, বলল, ধরো যদি কিছু হয়ে যায়? নিজের জন্য না ভাবো দীপ্ত। আলোর পেটের দিকে ইশারা করে বলল, ওর কথা তো ভাবতে পারো। আলো মনে মনে বলল, ওর কপাল আর আমার থেকে ভালো কোন দিক দিয়ে? জন্মের আগে নিজের বাপ তাকে অন্যের পাপ বলেছে, নিজের সন্তান হিসেবে স্বীকার করছে না। দুনিয়া এলে তার কপাল ভালো হয়ে যাবে না, তাকে আমার মতোই সারা জীবন দুঃখ কষ্ট সহ্য করতে হবে। দীপ্ত হঠাৎ তাড়া দেওয়া গলায় বলল, এত রাতে কোথায় যাচ্ছিল বলো তো? আমি তোমাকে নামিয়ে দিই, তাহলে আর বাকি থাকলো না কিছু। কলঙ্কের 16 কণা পূর্ণ হবে। কিছু বললে? আমি ঠিক শুনতে পাইনি। না, আপনাকে কিছু বলিনি। তাহলে চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এই সময় একা যাওয়া তোমার জন্য সেভ হবে না। আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না, আপনি যেখানে যাচ্ছিলেন যেতে পারেন। আমি একা একা যেতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। জেদ করো না তো, বলছি নামিয়ে দিয়ে আসি। চলো, গাড়িতে আসো। এত বলার পরও যখন দীপ্ত ওর কথা শুনছে না, তখন আলোর রাগ উঠে গেল। লোকটা কেন তার সমস্যা বুঝতে চাইছে না, কেন জেদ করছে? এখন ওনার সাথে কোথাও গেলে বদনাম তারই হবে। এমনিতে তো কত বদনামের ভাগিদার হয়েছে সে। লোকের চোখে তার কলঙ্কের শেষ নেই। নতুন করে আর কোনো কলঙ্ক সহ্য করতে পারবে না সে। তাই আলো রেগে গিয়ে বলল, আমি বলছি তো আমি একা যেতে পারবো। শুধু শুধু আপনি কেন জেদ করছেন? নিজের কাজে যান না আপনি। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। নিজের ভালো আমি নিজেই বুঝে নেব। দীপ্ত থতমত খেয়ে গেলেও কিছু বলল না। কিছুক্ষণ চুপ করে থেকে সে আবারও বলল, আলো কিছু হয়েছে তোমার? এনিথিং রং? তুমি এমন বিহেভ করছো কেন? আলোর মাথা ফেটে যাচ্ছে, সে আর সহ্য করতে পারছে না। এমনিতে ক্লান্তিতে শরীর ভেঙে আসছে, চোখ ভরে ঘুম আসছে। এদিকে এই ছেলে তার পিছু ছাড়তে চাইছে না। তার জীবনে যা ইচ্ছা তা হোক, ধ্বংস হয়ে যাক, তাতে ওই ছেলের কি? সে কেন আলোর জন্য এত চিন্তা করছে? নাকি 2 বছর আগে তার সেই সিদ্ধান্তের জন্য এখন ওর বর্তমান অবস্থার উপর হাসছে, মজা নিতে এসেছে? আলো চেঁচিয়ে বলল, আপনাকে বলছি না আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না? আমার জন্য কেন এত দরদ দেখাচ্ছেন? আমি আপনার কে হই? যেখানে নিজের আপনজনরা আমাকে নিয়ে ভাবে না, সেখানে আপনি কে? কেন আমার জন্য ব্যস্ত হচ্ছেন? বলতে বলতে আলো মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে দীপ্ত ওকে ধরে ফেলে। বেশি উত্তেজিত হওয়ার কারণে আলো জ্ঞান হারিয়েছে। সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, পেটে একটা দানা পানিও পড়েনি। সে তো এখন একা না, এই শরীর এত ধকল সহ্য
হয় না। সকাল থেকে না খাওয়া, তার উপর শরীরের উপর অত্যাচার। মারের জায়গাগুলো এখনও নীলচে হয়ে শক্ত জমাট বেঁধে গেছে। মার ওখান থেকে বেরিয়ে এই অবস্থায় 2 কিলোমিটার হেঁটেছে, যার ফলস্বরূপ আলো এখন জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যেতে নিচ্ছিল। দীপ্ত না থাকলে আলো পড়েই যেত। দীপ্ত আলোকে ধরার পর বুঝতে পারলো আলোর গা গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। দীপ্ত আর দেরি করলো না, আলোকে কোলে তুলে নিয়ে গাড়িতে গিয়ে বসিয়ে দিল। দীপ্ত নিজের ড্রাইভিং সিটে বসে আলোর মাথা ওর কাঁধে রেখে গাড়ি স্টার্ট দিল। আলো তার পাশে, তার কাঁধে মাথা রেখে। তার বাড়িটাতে যাচ্ছে ভাবতেই মনটা নেচে উঠছে দীপ্ত। এই মেয়েটাকে একসময় সে ভালোবাসে, এখনও বাসে। আলোকে বিয়ে করার স্বপ্ন দেখেছিল একসময়, সেটা সত্যি না হলো এখন তো আলো তার পাশে। সে ইস, এই সময়টা যদি এখানেই থেমে যায় তো। দীপ্ত অচেতন আলোকে কোলে নিয়ে মেইন রোড দিয়ে ঢোকার সময় মেজো চাচির চোখে পড়ে গেল। মেজো চাচি ডাইনিংয়ে পানি খাচ্ছিল। দীপ্তকে দেখে হাত থেকে গ্লাস রেখে গলা ফাটিয়ে সবাইকে ডাকতে লাগলো, বাবা, বাবা, ভাইজান, ও ছোট, কোথায় তোরা? জলদি এদিকে এসে দেখ যা দীপ্ত কাকে নিয়ে এসেছে। বড় ভাবি এলেন না? আপনার ছেলের কি কাণ্ড করছে, এসে দেখে যান একবার। দীপ্ত মেজো চাচির কথায় কান না দিয়ে সিঁড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে। মেজো চাচির স্বভাবে ছোট একটা বিষয়কে নিয়ে চিৎকার চেঁচামেচি করে তাকে হাতির রূপ দেওয়া। কিন্তু ততক্ষণে মেজো চাচির ডাকে সবাই হলরুমে এসে গেছে। দীপ্তর দাদা আব্দুর রহমান খান সিঁড়ির মাথায় দাঁড়িয়ে গমগমে গলে বলেন, কি হয়েছে ওখানে? বাড়িতে ডাকাত পড়ছে নাকি? এত চিৎকার চেঁচামেচি কিসের? সবাইকে ভুলে গেছে এটা ভদ্রলোকের বাড়ি? রাত বেরোতে হইচই আমি একদম সহ্য করবো না। মেজো চাচির সাথে সাথে বলে উঠলেন, চিৎকার চেঁচামেচি কি এমনি করছে বাবা? দেখুন আপনার নাতি রাত বিরেতে কাকে যেন বাড়িতে নিয়ে এসেছেন। ওর দিকে তাকিয়ে দেখুন না, মেয়েটা ওর কোলে ঘুমিয়ে আছে। দীপ্ত আগুন চোখে চাচির দিকে তাকালো। চাচি আজ দীপ্তর চাও ভয় পেল না। দীপ্তর বাবা গলা চড়িয়ে এগিয়ে এলেন। দীপ্ত, এসব কি? হ্যাঁ, কাকে নিয়ে এসেছো তুমি? তুমি এভাবে যাকে তাকে যখন তখন এই বাড়িতে নিয়ে আসতে পারো না। এই বাড়ি কিছু নিয়ম আছে, তুমি সেসব নিয়ম অমান্য করতে পারো না। দীপ্ত শান্ত অথচ শক্ত গলায় বলল, আমি যাকে তাকে বাড়ি নিয়ে আসিনি বাবা, আর এবারে কোনো নিয়মও ভাঙিনি। মেজো চাচা আবার কিছু বলতে যাচ্ছিল, দীপ্ত চোখ পাকিয়ে ওনার দিকে তাকালে উনি দমে গেলেন। তবুও মিনমিনে বললেন, যাকে তাকে নিয়ে না আসলে এই মেয়েটা কি? মেয়েটা তো নিজের পায়েও হেঁটে আসছে না, সোজা কোলে উঠে আসছে বাবা। দীপ্তর মা এবার কথা না বলে থাকতে পারল না। মেজো, তুই চুপ করবি? আমার ছেলে নিয়ে তোর মাথা ঘামাতে হবে না। তুই তোর ছেলে মেয়েদের নিয়ে ভাব, আমার ছেলের ব্যাপার আমি দেখে নেব। ভাবি, দাদা ওদের থামিয়ে দিয়ে বলল, আহ, থামবে তোরা? দীপ্তর সাথে আমাকে কথা বলতে দাও। দীপ্ত, কে এই মেয়ে? ওকে এভাবে কেন বাড়িতে নিয়ে এসেছো? দাদু, ওর আপাতত যাবার কোনো জায়গা নেই, তাই কিছুদিন আমাদের বাড়িতে থাকবে। দীপ্তর বাবা অবাক হয়ে বললেন, থাকবে মানে? ওর যাবার জায়গা নেই তাতে আমাদের কি? পৃথিবীতে এমন অনেক মানুষের এই থাকার জায়গা থাকে না, তাই বলে কি সবাইকে তুমি আমাদের বাড়িতে এনে তুলবে? অচেনা একটা মেয়েকে আমাদের বাড়িতে কেন থাকতে দিব? সবার কথা জানি না বাবা, ওকে এই বাড়িতে থাকতে দেবে কারণ আমি ওকে বিয়ে করব। পৃথিবীর সব আশ্রয়হীন মেয়েকে যদি বিয়ে করতাম তাহলে হয়তো তাদের সবাইকে এই বাড়িতে জায়গা দিতে হতো। সবাইকে যেহেতু করতে পারছি না, তাই আপাতত আলোকেই বাড়ির বৌমা মেনে নাও। দীপ্তর এসব কথা শুনে সবার মুখের থেকে সমস্যার একটা কথা উচ্চারণ করলো, বিয়ে? হ্যাঁ, 2 বছর আগে আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, তখন পারিনি, কিন্তু এবার আমি কারো বাধা মানব না। বাবা রেগে গিয়ে বললেন, 2 বছর আগে কেউ তোমাকে বাধা দেয়নি, ওই মেয়ে নিজেই তোমাকে ফিরিয়ে দিছিল। মানুষ মাত্রই ভুল বাবা, তখন সে যে ভুল করছে তা এখন শুধরে নেবে। এতক্ষণে বিস্ময়ের ধাক্কা সামলে নিয়ে মা বললেন, তুই কি একে জোর করে ধরে নিয়ে এসেছিস দীপ্ত? মেয়েটা জেগে নেই কেন? অজ্ঞান করে তুলে এনেছিস? বিয়েতে এই মেয়ের মত আছে? দীপ্তর মার মুখের দিকে তাকিয়ে সব ঠিক আছে হাসি দিল। ছেলের মুখে এই হাসি দেখলে ওনারা কোনো চিন্তা থাকে না। কিন্তু মেজো চাচি বলে উঠলেন, কিন্তু এই মেয়ের তো বিয়ে হয়ে গেছিল, তুমি একটা অবিবাহিতা মেয়েকে বিয়ে করবে দীপ্ত? ওর স্বামীকে ওকে ডিভোর্স দিয়েছে, নাকি তুমি ভয় দেখেছো? দীপ্ত আগুন চোখের দিকে তাকিয়ে চাচিয়ে এর বেশি কিছু বলার সাহস পেল না। আমি আলোকেই বিয়ে করব, ওই আমার বউ হবে। এতে যদি কারো আপত্তি থাকে তাহলে আমাকে বলো, আমি আলোকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। ছেলের কথা শুনে ইয়াসির খান রাগ সামলাতে না পারে কাপা গলায় বললেন, দীপ্ত, তুমি কিন্তু অসভ্যতামি করছো। করলে করছি বাবা, কোনো কালেই তো আমি তোমাদের চোখে সভ্য ছিলাম না। দীপ্ত, ছেলের কথা শুনে মাঝে গুরুতর ঝগড়া যাবার আগে আব্দুর রহমান খান ওদের দুজনকে থামিয়ে দিলেন। গম্ভীর গলা বললেন, তুমি তোমার যাকে খুশি তুমি তাকেই করতে পারো, এতে আমাদের আপত্তি থাকার কিছু নেই। 2 বছর আগে আমি তোমাকে বাধা দিইনি, এবারও দিব না। কিন্তু যে মেয়েকে তোমাকে 2 বছর আগে ফিরিয়ে দিছে, এবার কি সে তোমাকে গ্রহণ করবে? এবারও যে ওই মেয়ে নিজের বাবা মার কথা শুনে তোমার হাত ছেড়ে দিবে না, তার কি নিশ্চয়তা আছে তোমার কাছে? দাদুর কথা শুনে দীপ্ত ঠোঁটের কোণে মুহূর্তের জন্য হাসির রেখা ফুটে উঠে মিলিয়ে গেল। এবার আলো পিছিয়ে যাবে না দাদু, সেই নিশ্চয়তা এবার আমার হাতে আছে।
না গেলে ভালো। তবে আর একটা কথা, তুমি আমার নাতি, তোমার সুখের কথা ভেবে তোমার সব আবদার, সব পাগলামি, সব জেদ মেনে নিলেও যদি কখনো এমন সময় আসে যে তোমার জেদের জন্য আমার বংশের মাথা নিচু হয়েছে, তাহলে তুমি আমার যতই আদরে হও না কেন, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তেমন কিছুই হবে না দাদু, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। সব ঝামেলা এত সহজে মিটে যাচ্ছে দেখে মাঝখান থেকে মেজো চাচি বলে উঠলেন, কিন্তু বাবা, এই মেয়ের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস দিনরাত আকাশ পাতাল তফাৎ। এই মেয়ে কিভাবে এই বংশের বউ হবে বাবা? তার উপর ওর আগেও একবার বিয়ে হয়েছে। দাদু কিছু বলার আগে দীপ্ত হুঙ্কার ছেড়ে বলল, আহ, স্ট্যাটাসের কথা তুমি বলছো মেজমা? হাসছে দীপ্ত, তোমার মুখে এসব কথা ঠিক মানায় না। তোমার বাবা তার 2 নম্বরই কাজের দায়ে মাসে কয়বার জেলে যায় হিসাব আছে তো তোমার কাছে? নাকি আমি আবারও কয়বার বলে মনে করিয়ে দেবো? আচ্ছা, এই তো 3 দিন আগে একটা ঘটনা মনে করিয়ে দিই। তোমার বাবা নাকি মেয়েদের নিয়ে ব্যবসা করছে, এমন একটা গুজব বেরিয়েছে। আমার কাছে গুজব বলে মনে হয় না অবশ্য। তুমি ভালো করেই জানো সত্যি তোমার বাবার এই কাণ্ড করেছে, সেজন্য ওনাকে পুলিশ অ্যারেস্ট করেছে। খবরটা নিতান্তই গুজব, এতে সত্যতা নেই প্রমাণ করিয়ে উনি রাতারাতি বেরিয়ে আসেন। সবার সামনে দীপ্তর করা এই অপমানে মেজো চাচি থরথর করে কাঁপতে লাগলো। চোখে আগুন করে ফোপাতে ফোপাতে বলল, এত বড় সাহস তুমি আমার বাবাকে? রাগে কাঁপতে কাঁপতে কথা শেষ করতে পারলেন না উনি। দীপ্ত চাচির এই বেহাল অবস্থা দেখে ভীষণ মজা পাচ্ছে। ঠোঁট টিপে হাসতে হাসতে সে বলল, এ বাবা, না না, তোমার বাবা আমার নানা হলো। নানার সম্পর্কে এই কঠিন সত্য আমি কোনো অবস্থাতে উচ্চারণ করতে পারি না। জিভে কামড় দিয়ে মাথা এপাশ ওপাশ দুলিয়ে বলতে লাগলো, উনি মত মেয়ে নিয়ে যা খুশি তা করুন, আমি কিছু বলতে পারবো না, কারণ উনি আমাদের আত্মীয়। তার থেকে বড় কথা, সমাজে তোমাদের স্ট্যাটাস কত উপরে দেখতে হবে না? দাঁতে দাঁত চেপে মেজেছে দীপ্ত, আমি তোমার বাড়াবাড়ি একদম সহ্য করবো না। এক্ষুনি আমি তোমার চাচুকে বলছি, দাঁড়াও। দীপ্ত যেন চাচার কাছে বিচার দেওয়ায় চাচি এই হুমকিতে ভীষণ ভয় পেয়েছে এমন মুখভঙ্গি করেও আমি ভীষণ ভয় পেলাম। দীপ্তর বাবা, মেজ বউয়ের বাবা, লোকটাকে বিশেষ পছন্দ করে না, কারণ ওনারা আলাদা পার্টির লোক। তাই তিনি ছেলেকে বাধা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করলেন না। বরং তিনি এই মুহূর্তে ছেলের করা প্রতিটি আচরণে মজা পাচ্ছেন। তার ছেলে মেজ ভাইয়ের প্রতি অতি আধুনিক এই বউটাকে ঘোলের পর ঘোল খাইয়ে যাচ্ছে দেখে আনন্দের অনুভব হচ্ছে। দীপ্ত যে অ্যাক্টিং করতে পারে, মনে মনে তিনি বললেন, বাপকা বেটা, আই এম প্রাউড অফ ইউ মাই সন। এগিয়ে যাও, এই মুখোশধারী সাপের সব বিষ বের করে দাও। আব্দুর রহমান খান এতক্ষণ স্তব্ধ হয়ে সবটা দেখে যাচ্ছিলেন। ওনার মেজ ছেলের বউ দীপ্তকে মনে মনে হিংসে করে এটা উনি জানতেন, কিন্তু দীপ্ত কবে থেকে এতটা অভদ্র হয়ে গেল ভেবে উনি স্তম্ভিত। দীপ্ত তো আগে এমন ছিল না। হ্যাঁ, একটু রাগে ছিল, এটা তিনি অস্বীকার করবেন না। বাইরের মানুষের সাথে যাই করুক, কিন্তু পরিবারে কেউ তাকে একটা চড় মারলে চুপ করে থাকা স্বভাব ছিল তার। আর সেই স্বভাব দীপ্তর সাথে ওনার সামনে বেড়ানো দীপ্তর কোনো মিল খুঁজে পাচ্ছে না তিনি। দীপ্ত কবে ওনার অজান্তে এভাবে পুরোপুরি পাল্টে গেল? অনেক হয়েছে, আমি যে এখানে দাঁড়িয়ে আছি তা হয়তো কারো মনে নেই। তোমরা থামো এবার, নিজেদের মধ্যে কী নিয়ে অমন লেগে পড়লে তোমরা? বাবা, দীপ্ত আমাকে, আমার বাবাকে। দাদু, আমি রুমে যাচ্ছি, ওকে নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, ওর জ্ঞান ফেরাতে হবে। বলে দীপ্ত কোনো উত্তরও অপেক্ষা না করে কারো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি দিকে এগোতে লাগলো। আব্দুর রহমান খান সবার উদ্দেশ্যে বললেন, তোমরা সবাই নিজেদের ঘরে যাও। আজকের পর যেন এই বিষয়ে কারো মুখে আর একটা কথা না শুনি, এটা আমার হুকুম। দীপ্ত আলোকে ওর রুমে নিয়ে গেল। এখনও আলো জ্ঞান ফিরেনি। সে এখনও দীপ্তর বুকের সাথে মিশে আছে। দীপ্তর ইচ্ছে করছে না আলোকে নিজের থেকে দূরে করতে। এভাবে যুগের পর যুগ পার করে দিতে চায় সে, কিন্তু এখন আলোর জ্ঞান ফেরানোর সব থেকে বেশি জরুরি। দীপ্ত আলোকে নিয়ে ওর বেডে শুইয়ে দিল। আলোর মুখের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল। পাশের টেবিলের উপর থেকে পানির গ্লাস হাতে নিয়ে আলোর চোখের মুখে পানির ছিটা দিল। আলো একটু নড়ে উঠল। জ্ঞান ফিরছে আলোর। দীপ্তর মুখে হাসি ফুটে উঠল। আলো চোখ পিটপিট করতে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। চোখের পাতা ভারী পাথরে পরিণত হয়েছে। আলো চেষ্টা করেও চোখ মেলাতে পারছে না। কোথা এখন সে, তার বাচ্চাটা? সে কি বেঁচে আছে, নাকি ওরা দুজন মৃত্যুর পরের জগতে এসে পড়ছে? আলো অনেক কষ্টে চোখ মেলল। এত আলো কিসের? সে কোথায় আছে এখন? চোখ মেলতে সবার আগে দীপ্তকে দেখতে পেল। দীপ্ত আলোকে তাকাতে দেখে মৃদু হেসে বলল, ঠিক আছো তুমি? এখন কেমন লাগছে? কোথায় আছি আমি? আপনি আমার বাড়িতে আছো তুমি? তখন রাস্তায় তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে, আমি তোমাকে আমার বাড়ি নিয়ে এসেছি। আঁতকে উঠল আলো। এই পাগল লোক তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে কেন? আলোকে অপমান করা, লজ্জা দেওয়াই কি এই লোকের আসল উদ্দেশ্য? আলোকে লোকটা বোঝাতে চাইছে, সেদিন আমাকে ফিরিয়ে দিয়ে তুমি ঠিক কাজ করনি। আমাকে বিয়ে করলে আজ তোমার এই অবস্থা হতো না। আমাকে বিয়ে করলে তুমি খুশি থাকতে পারতে। এত বড় গাড়ি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি, সম্মান, মর্যাদা সব পেতে তুমি। তোমার একটা সিদ্ধান্ত এই সব কিছু তোমার হতে পারত। তোমার নিজের ভুলের জন্য আজ তোমাকে আশ্রয়হীন হয়ে রাস্তায় ঘুরতে হচ্ছে। সব ভুলে তোমার। আলো নিজের অজান্তে বলে উঠল, না। ভুরু কুচকে দীপ্ত বলল, কি না আলো?
আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমাকে এখানে নিয়ে আসতে আপনাকে কে বলেছে? আমি এখানে আসতে চেয়েছি? তাহলে কেন আপনি? কথাগুলো বলতে বলতে আলো উঠতে যাচ্ছিল। দীপ্ত তাকে বাধা দিল। এ আলো, তুমি এত আনইজি হচ্ছ কেন বলো তো? আমি একজন বন্ধু হয়ে তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। এর বেশি কিছু না। তোমাকে উত্তেজিত হতে হবে না। তোমার শরীর মনে হয় অনেকটা দুর্বল। আলো কোনো বাধা মানল না। সে একা একা উঠতে বসলো। দীপ্ত তাকে সাহায্য করতে চাইলো। হাত দেখিয়ে ওকে থামালো। আমার শরীর অনেক ভালো আছে। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি আপনার সাহায্য চাইনি। আম আমার রাস্তায় আমি একা। আলো হঠাৎ উঠে দাঁড়ালো। তার মাথা ঘুরে উঠল। কাঁধ থেকে শাড়ির আঁচল পড়ে গেল। দীপ্ত বিস্ময় চোখে ওর দিকে তাকিয়েছে। এতক্ষণ শাড়ির আঁচল দিয়ে আলো শাড়ির পেঁচানো ছিল বলে দীপ্ত ওর গায়ে মারের দাগগুলো দেখতে পায়নি। আল আঁচল সরতে যাওয়ায় দীপ্ত আলোর হাতে পিঠে আঘাতে নীলচে দাগ স্পষ্ট দেখতে পেল। পিঠের কয়েকটা আঘাতে সুইয়ের ফোঁটার মতো রক্তের ফোঁটা জমাট বেঁধেছে। দেখতে দেখতে দীপ্তর চোখের মুখে ভাব কঠিন হয়ে উঠছে। আলো তাড়াতাড়ি করে আঁচল পেঁচিয়ে পিঠ হাত ঢেকে নিল। দীপ্ত উঠে দাঁড়িয়েছে। দুই হাত মুঠো পাকিয়ে জ্বলন্ত চোখে দাঁতে দাঁত চেপে বলে, এসব কিভাবে হয়েছে? কে তোমাকে মেরেছে? তোমার স্বামী তোমার গায়ে হাত তুলছে? ওই লোকের জন্য তোমার এই অবস্থা? তোমার গায়ে আঘাতের দাগের কারণ তোমার স্বামী তো? আলো দীপ্তর মুখের দিকে তাকিয়ে চুপ করে আছে। দীপ্তকে বোঝার চেষ্টা করছে সে। দীপ্ত চোখে মুখে কঠিন ভাব দেখে আলোর ভয় লাগলো। সবটা জানলে দীপ্ত যদি তার শ্বশুরবাড়িতে গিয়ে তার স্বামীকে কিছু বলে? নিজের কলঙ্কের সাথে দীপ্তকে জড়াতে চায় না সে। তাই আলো বলল, এসব জেনে আপনার কাজ কি? আর আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে এসব প্রশ্ন করছেন কোন অধিকারে? আপনার কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য নই আমি। আমাকে যেখান থেকে এনেছেন সেখানে রেখে আসুন, নয়তো আমি চলে যাব। আপনাকে কষ্ট করতে হবে না। আলো চলে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ালে দীপ্ত পেছন থেকে ডাকলো, আলো। এর কণ্ঠে এমন কিছু ছিল যে আলো না দাঁড়িয়ে পারল না। তুমি এখন কোথাও যাবে না। যতদিন না পর্যন্ত তুমি সুস্থ হচ্ছ ততদিন এই বাড়িতে থাকবে। র- রাত 12টার পরে কোনো প্রেগনেন্ট মহিলা নিশ্চয় মনের সুখে হাওয়া খেতে রাস্তায় বেরোয় না। আর ধরলাম তুমি হাওয়া খেতে বেরিয়েছো, তাহলে তোমার বাড়ি থেকে এত দূরে এসে ব্রিজের নিচে উকি দিয়ে নিশ্চয় হাওয়া খাচ্ছিলে না। আমার সামনে তুমি সেন্সলেস হয়ে গেছিলো। আমি না থাকলে তুমি এই পেট নিয়ে নিচে কিভাবে পড়তে খেয়াল আছে? এতক্ষণে হয়তো তোমার বাচ্চা আর তুমি দুজনে। তোমার গায়ে জ্বর, মারের দাগ স্পষ্ট। তবুও বলছো তোমার লাইফে সব কিছু ঠিক আছে, কোথাও কোনো ঝামেলা নেই। আমাকে এতটা বোকা কেন ভাবছো? তর্ক করো না। আমাকে একজন বন্ধু ভেবে তুমি আমার বাড়িতে থাকতে পারো। কথাগুলো বলে দীপ্ত লম্বা পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার বাইরে গিয়ে কিরমির করে উচ্চারণ করলো, ওই কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না। জানি মেরে ফেলবো। শুয়োরের বাচ্চা আমার আলোর গায়ে হাত তুলছে। এত বড় সাহস ওর! ওকে আমি কুচি কুচি করে কেটে কুকুরকে খাবো। তবেই আমার নাম দীপ্ত ইয়াসির খান। আলো দীপ্ত চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মানুষটা হয়তো এখনও তাকে ভালোবাসে, হয়তো না সত্যি ভালোবাসে, আর তাই তো ওকে নিয়ে অতটা ভাবছে। আলোর শরীর আগের থেকে দুর্বল। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এখনও মাথা ঘুরছে। সে বিছানায় এক কোণায় বসে থাকলো। দীপ্তর বাড়িতে থাকা তার পক্ষে সম্ভব না, এটা উচিত না। সে নতুন করে দীপ্তকে নিজের জীবনের সাথে জড়াতে চায় না। 2 বছর আগে যা শেষ হয়ে গেছে তা নতুন করে শুধু হোক, এটা আলো কোনো অবস্থাতে চায় না। সে তার ভাগ্য নিয়ে একাই থাকবে। দীপ্ত তার নিজের জীবনে সুখে থাক। অজানা এক অস্থিরতা অনুভব করতে লাগলো আলো। চোখ বুজে সে অতীতকে মনে করতে লাগলো। দীপ্তর সাথে ওর পরিচয় বেশি দিন আগের কথা না। এই তো 2 বছর আগে। সেই দিনগুলো চোখের সামনে এখনও ভেসে উঠছে। হিয়ার হাত থেকে ছো মেরে চিঠিটা কেড়ে নিয়ে মাঠের দিকে ছুটতে লাগলো আলো। হিয়াও তার পেছনে ছুটতে ছুটতে বলল, আলো দাঁড়া, ভালো হবে না কিন্তু। দাঁড়া বলছি, আমার চিঠি আমাকে দে। আলো থামলো না। হাসতে হাসতে বলল, আগে আমি পড়বো তারপর তুই। আমি ইন্টারনেটের যুগে চিঠি কে দেয় মামুনি? চিঠিটা পড়ে দেখি তোমার মজনু কোন দেশের আবাল। তোকে আমি খুন করে ফেলবো আলো। আমার জিনিস আমাকে দে তুই। আগে তো আমাকে ধর, তারপর খুন করিস। আর আমাদের দুজনের মধ্যে তোর আমার কি? হ্যাঁ, তোর যা আমারও তা। অসহ্য মেয়ে। তোর জীবনে ভালো হবে না। স্বামীর হাতে খেলানি খেয়ে মরবি তুই, দেখে নিস। তোর জামাই একটা বদ, বদের হাড্ডি হবে। মিলিয়ে নিস আমার কথা। হিয়ার রাগ দেখে আলোর হাসি আরও বেড়ে গেল। পেছনে হিয়ার দিকে ফিরে মাঠ দিয়ে ছুটছে। হঠাৎ কার সাথে যেন ধাক্কা লেগে টাল হারিয়ে ফেললো সে। পড়ে যেতে নিলে কোনো রকম সামনে নিল। তবুও কাঁধে ব্যথা পেয়েছে। মানুষ নাকি অন্য কিছু। আলোর হাত থেকে চিঠি পড়ে গেছে। হিয়া ওর কাছে চিঠি এসে নিচে থেকে চিঠিটা তুলে নিয়ে আলোর পাশে এসে দাঁড়ালো। ছেলেটার দিকে চেয়ে বলল, কে রে মালটা, চিনিস ওকে? আলো চোখ পাকিয়ে বলল, আমি কি করে চিনব গাধি? আলো ছেলেটার দিকে তাকিয়ে বিড়বিড় করতে করতে কাঁধ ঢলছে। ভালোই ব্যথা পেয়েছে। ইয়া ওকে লক্ষ্য করে বলল, ঠিক আছিস তুই? বেশি লেগেছে নাকি? লাগবে না, হাতির সাথে ধাক্কা খেয়েছি। হাতিটার গায়ে গন্ডারের মতো জোর। ধাক্কা দিয়ে কাঁধ ভেঙে ফেললো, অথচ দাঁড়িয়ে একটা বড় সরি বলল না। কতটা অসভ্য। চল দেখি মালটাকে, ওর থেকে সরি নিয়ে আসি। থাক, ঝামেলার দরকার নেই।
আরে চল তো, ঝামেলা কে করতে যাচ্ছে? 5-6টা ছেলের একসাথে দাঁড়িয়ে আছে, কিছু নিয়ে হাসাহাসি করছে। দীপ্ত এসে ওদের সামনে দাঁড়ালো। ছেলেগুলো তাকে দেখেও কথা থামালো না। দীপ্ত শীতল দৃষ্টিতে ছেলেগুলোকে দেখছে, তাদের মাঝে রহিমকে। দীপ্ত চোখে যে ছেলেটাকে দলের নেতার মতো দেখা যাচ্ছিল, সেই এগিয়ে এলো। তেরামি ভঙ্গিতে বলল, কেন? রামিমকে দিয়ে তোদের কী কাজ মামু? তাহলে দীপ্তর অনুমান ঠিক, এই ছেলেই এদের লিডার। দীপ্ত এপাশ ওপাশ মাথা দুলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। ছেলেটা কিছু বুঝে ওঠার আগে এক ঘুষিতে দীপ্ত ওর মুখের চেহারা পাল্টে ফেললো। ছেলেটা দু হাতে নাক মুখ চেপে ধরে হতবুদ্ধি হয়ে দীপ্তর দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে দীপ্তর চেহারা কঠিন হচ্ছে, চোয়াল শক্ত হয়ে উঠল ওর। দীপ্ত ছেলেটা শার্টের কলার ধরে ওকে টেনে নিয়ে মাঠের মধ্যে নিয়ে আসলো। ওকে ছুঁড়ে ফেলে বলল, কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস আমার বোনের সাথে অসভ্যতামি করিস? দীপ্ত ছেলেটার কাছে এগিয়ে এসে ঝুঁকে ওর হাত ধরল। এই হাতটা না, এই হাতে আমার বোনের ওড়না টেনে ধরছিলি না তুই? আজ তোর হাতেই রাখবো না আমি, তোর হাত ভেঙে কলেজের গেটের সামনে ঝুলিয়ে রাখবো। এই কলেজে তোর মতো আরও যে কয়টা কুলাঙ্গার আছে, ওরা যেন তোর পরিণতি দেখে কেঁপে ওঠে। নেক্সট টাইম কোনো মেয়ের ওড়না ধরার আগে তার কথা মনে রাখিস। দেখি তোর কোন বাপ আজ আমার হাত থেকে তোকে বাঁচায়। দীপ্ত ছেলেটা হাত ভেঙে ফেলেছিল প্রায়। ছেলেটা ব্যথায় কুঁকড়ে উঠে গলা ফাটিয়ে চিৎকার করলো। এই দৃশ্য দেখতে কলেজের বাকি সবাই মাঠে এসে ওদের ঘেরাও দিয়ে দাঁড়িয়েছে। সবাই অবাক হয়ে এই দৃশ্য দিচ্ছে। কেউ দীপ্তকে থামানোর জন্য এগিয়ে আসছে না। এই মুহূর্তে দীপ্তকে আটকানোর সাহস কারণেই, কারণ সবাই জানে দীপ্ত কেমন। কয়েক বছর আগে কলেজ শেষ করে ফেললেও এখনও কলেজে তার রাত চলে। তার প্রভাব কতটা বেশি কম বেশি সবাই জানি। সব জেনেও ছেলেটাকে মারার জন্য কেন ওর বোনকে চোখে দেখলো। দিয়া যে দীপ্তর কাজিন, এটা কি কারো অজানা? ঠিক বিচার হচ্ছে। ছেলেটা বেশি সাহসিকতার পরিচয় দিতে গিয়েছিল। এই ভিড়ের মধ্যে আলো আর হিয়াও ছিল। দীপ্তর ভয়ঙ্কর রূপটা ওরা নিজের চোখে দেখে নিল। আলো হিয়াকে খামচে ধরে মিনমিন স্বরে বলল, কি সাংঘাতিক ব্যাপার, কি ভয়ঙ্কর লোক রে হিয়া। ছেলেটাকে কীভাবে মারছে একটুও দয়া লাগছে না। ছেলেটা তো মরে যাবে। তুই ছেলেটার কথা ভাবছিস? এই ঘটনা যদি আরও একটু পরে ঘটতো, তাহলে ছেলেটার জায়গায় আমরা দুজন থাকতাম। এই ছেলে থেকে সরি নিতে এসেছিলাম না আমরা? আমাদের ভাগ্য ভালো, আজ নিশ্চয় কেলানির খাওয়ার হাত থেকে বেঁচে গেলাম। হুম, এই ছেলের চোখে না পড়াই ভালো। এটা মানুষ না, আস্ত শয়তান। চল কেটে পড়ি। আরে দাঁড়া, দেখি না কি হয়। কি হয় তা দেখার জন্য তুই দাঁড়িয়ে থাকবি এখানে? আমার কিন্তু ওই ছেলেটার জন্য মায়া হচ্ছে। আরও কোনো মেয়ের ওড়না টেনে ধরবে, তোর চোখও তুলে দিবে আজ। কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারবি না তাহলে। দীপ্ত মারতে মারতে ছেলেটাকে প্রায় আধমরা বানিয়ে ফেললো। ছেলেটার চোখ উল্টে যাচ্ছে, উম, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। ভাইয়া ওকে ছাড়, কি করছিস? ছেলেটা মরে যাবে। ভাইয়া প্লিজ, ওর শাস্তি ওকে পেয়ে গেছে, ছেড়ে দে ওকে। দিয়ে লাইব্রেরিতে ছিল, ওর এক বন্ধু গিয়ে ওকে খবরটা দিলে দিয়া ভাইকে থামানোর জন্য ছুটে আসে। দিয়ে মাঠে গিয়ে দেখে কি হচ্ছে। তোর ভাই রহিমকে মেরে ফেললো। ওর হাত মনে হয় ভেঙে ফেলছে। ছেলেটা মরে যাওয়ার আগে তোর ভাইকে গিয়ে থামা। দীপ্ত গিয়ে আটকাতে পারলো না। তার এই ভাইটা রেগে গেলে কারো কথাই শুনে না। দিয়ে দীপ্তকে পেছন থেকে আঁকড়ে ধরে ছেলেটাকে দূরে নিয়ে আসার চেষ্টা করলো। ভাইয়া পাগল হয়ে গেছিস? সেটা মারা গেলে তখন কি করবে? মরুক, ওর মতো কুলাঙ্গারে বাঁচার অধিকার নেই। দিয়ে দীপ্তকে তুলে দাঁড় করেছে। ও 2 হাত ধরে রেখেছে যেন ছেলেটাকে আর মারতে না পারে। দীপ্ত লাথি মেরে বলল, ওই শালা ওই, আমার বোনের পায়ে ধরে মাপ চা শালা। বল, আপু আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আর জীবনে হবে না, বল মাপ চা, নইলে এক্ষুনি তোকে পুঁতে ফেলবো শালা। তাড়াতাড়ি পায়ে ধর। সেটা নিজের জীবন বাঁচানোর তাগিদে সত্যি সত্যি দিয়ার পায়ের উপরে এসে পড়ল। মুখ দিয়ে কথা বের হচ্ছে না, তবুও অস্পষ্ট স্বরে দীপ্তর বলা কথাগুলো বলতে লাগলো। দিয়ার ছেলেটার উপর সত্যিই মায়া হচ্ছে। ছেলেটা যেন মরে না যায় আবার। হয়েছে, ও মাপ চেয়েছে, এবার চল ভাইয়া, আর মারতে হবে না। তুই তো ওকে মেরেই ফেলেছিলি। দীপ্ত দিয়ার হাত ছাড়িয়ে গা ঝাড়া দিয়ে শার্ট ঠিক করলো। শার্টের হাতের রক্ত লেগেছে। দীপ্ত এতক্ষণ যতটা রেগেছিল, এবার ঠিক ততটা শান্ত হয়ে স্বাভাবিক বলল, তো কি মারবো না? আমার বোনের সাথে কেউ অসভ্যতামি করবে আর তা জেনে আমি চুপ করে থাকবো? এমনি এমনি ছেড়ে দেবো ছেলেটাকে? ও মরে গেলে আমার কিছু যেত আসতো না। শালা আমার বোনের ওড়না ধরে টেনে কত বুকের পাটা, জানে মেরে ফেলা উচিত, স্কাউন্ডাল। দিয়া ভাইয়ের হাত ধরে ভিত ছেড়ে বেরিয়ে আসে। তোকে এসব কে জানিয়েছে মা? না, মেজোমার মুখে শুনেছি। এই মেজোমাটা না, আমি সবাইকে না করেছি তোকে যেন কিছু না জানাই। মেজমা ঠিকই কথা তোর কানে তুলেছে। আমাকে জানাতে চাচ্ছিলি না কেন? তোকে জানতাম আর তুই এসব করতি? না জানিয়ে তো শেষ রক্ষা হলো না, ঠিকই তুই মারপিট করলি। জেঠু জানতে পারলে অনেক রাগ করবে। দাদা কি করবে কে জানে। তোকে আর আমার জন্য অত ভাবতে হবে না। এরপর থেকে সব কিছু ঘটলে সবার আগে যদি আমাকে না জানাস, তাহলে তো ছেলেগুলোকে পরে আগে তোকে সাইজ করে নেব।
অত পাক না হতে তোকে কে বলছে? তুই কি জানিস পৃথিবীতে তুই সব থেকে বেশি কাকে ভালোবাসিস? জানিস না? না, আমাকে। তুই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসিস এই কথা তুই না জানলেও আমি জানি। বলেছে তোকে আমি পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসবো আমার বউকে। আগে তারপর বউকে আগে তারপর আমার বউ, পরে তোরা। ও, এসেছে আমার বউয়ের সোহাগা। আমার জায়গায় অন্য কাউকে দিলে তোর ঠ্যাং ভেঙে দিব। দিয়ে বলতেই থাকলো। দীপ্ত মুচকে এসে শার্টের হাঁটা গোটাতে গোটাতে এগেছিল। হঠাৎ একটা মেয়ে উপরে তার চোখ পড়লো। মেয়েটাকে চেনা চেনা লাগছে। কোথায় দেখেছে মেয়েটা? ও, একটু আগে তো এই মেয়েটার সাথে ধাক্কা খেয়েছিল। পালা দোস্ত। দীপ্ত আলোকে দেখতে বুঝতে পেরে আলো ঝট করে পেছনে ফিরে উঠল। ইহার হাত ধরে টেনে নিয়ে ভিড়ের ভেতর হারিয়ে গেল। দীপ্ত বুঝতে পেরেছে তাকে ভয় পেয়ে মেয়েটা অমনভাবে পালিয়ে গেল। হঠাৎ শব্দ করে হেসে উঠল সে। মেয়েটা কি বলল? পালা দোস্ত। এই ভাইয়া, তুই পাগলের মতো একা একা হাসছিস কেন? মাথা কি সত্যি গেছে? কি হয়েছে রে? কিছু না। আলো দীর্ঘশ্বাস ফেলল। এভাবে ওদের প্রথম দেখা হয়েছিল। তারপর আরও কত ঘটনা ঘটে গেল। 2 বছর, 2টা বছর আলো সব ভুলেছিল। আজ আবার নতুন করে অতীতের কথা মনে করিয়ে দিতে তার জীবনে দীপ্তর আগমন। দরজার শব্দ হলে আলো ওদিকে তাকালো। দীপ্ত এসেছে হাতে খাবার নিয়ে। আলো মনে ভাবলো, লোকটা আমার জন্য এত কিছু কেন করছে? আমি তো ওনার কেউ হই না। ওনাকে শুধু কষ্টই দিয়েছি আমি। লম্বা পা ফেলে ভেতরে এলো আলো। দীপ্ত প্লেট খাবার টেবিলে রেখে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে নিয়ে এসে আলোর সামনে দাঁড়ালো। তোমার জন্য খাবার এনেছি। রাতে খেয়েছো কি না জানি না, তাই মুখে দিয়ে মেডিসিন নিয়ে নাও। ক্ষতস্থানে লাগানোর জন্য মলমাসে লাগিয়ে নিও, ব্যথা কমে যাবে। দুজনের চোখের দিকে তাকিয়ে চুপ করে রইল। কিছুক্ষণ পর দীপ্ত গলা খাকারি দিয়ে বলল, অনেক রাত হয়েছে, খেয়ে শুয়ে পড়ো। দীপ্ত চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালে আলো পেছন থেকে ডাকলো, শুনুন। হ্যাঁ, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? আমি আপনার কে হই? দীপ্ত মৃদু হাসলো, বলল, সব প্রশ্নের কি উত্তর হয় আলো? পৃথিবীতে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর খুঁজে পাওয়া যায় না। তোমার এইসব প্রশ্নেরটাও সেসব প্রশ্নের মধ্যে একটা। তবুও যদি এর উত্তর চাও, তাহলে উত্তরটা না হয় তুমি খুঁজে বের করো। চলবে আলো আধার প্রথম পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।